ক্লাস 6 ভূগোল ক্লাস অনেকবার আলোচনা হয়েছে, ম্যাপ পয়েন্টিংগুলো নিয়ে অনেকবার দিয়েছি। ওটা 15 বলে দিচ্ছি, ওর মধ্যেই থাকবে, একটুখানি ভালো করে প্র্যাকটিস করিও তোমরা। দিল্লি, কলকাতা, মুম্বাই, করমণ্ডল উপকূল, কঙ্কন উপকূল, মালাবার উপকূল, থর মরুভূমি করবে। এদিকে তোমরা করবে খাম্বাদ উপসাগর, একবার দেখে রাখবে আমাদের কান্দালা বন্দরটা। তারপরে পর্বতগুলোর মধ্যে দেখে রাখবে, পর্বতশৃঙ্গগুলোর মধ্যে কাঞ্চনজঙ্ঘা দেখে রাখবে, কেটু দেখে রাখবে। এদিকে নীলগিরি পর্বত দেখে রাখবে, বিন্দু সাতপুরাটা একটু দেখে রাখবে। নদীতে গঙ্গা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, লুনি, এগুলো একটু দেখে রাখবে। ম্যাপ পয়েন্টিংয়ের জন্য বলে দিলাম, ওই খান 10, 15, 20টা বলে দিলাম, দেখে রাখি, ওর মধ্যেই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, পরে কোশ্চেন, শূন্যস্থান পূরণ। ড্যাশ গ্যাস ওজোন স্তরে ক্ষতি করে, তোমরা জানো এটা কী হবে? সিএফসি। ভারতের প্রায় 1.5% লোক কৃষির উপর নির্ভরশীল, মোটামুটি 65% লোক কৃষির উপর নির্ভরশীল। ভারতের প্রধান খাদ্য ফসল, এটাও জানো তোমরা, ভারতের প্রধান খাদ্য ফসল ধান, তাই তো? আচ্ছা, জোয়ার বাজার আগিকে একসাথে আমরা বলি মিলেট জাতীয় শস্য, বোঝা গেল? তন্তু জাতীয় ফসল হচ্ছে তুলো আর পাট, আর পানীয় ফসল চা, কফি, তাই তো? তারপরে যদি বাগিচা ফসল বলি তাহলে আসবে রবার। ক্লিয়ার হলো? আচ্ছা, বেশ। তুলোর চাষ কোন মাটিতে হয় এটাও তোমরা জানো, কালো মাটিতে তুলোর চাষ ভালো হয়, এগুলো করানো হয়েছে অনেকবার। গ্লোব কি? গ্লোব হলো পৃথিবীর একটা ছোট্ট প্রতিরূপ, তাই তো? বেশ। স্কেল কাকে বলে? স্কেল হলো মানচিত্রে দুটো স্থানের দূরত্ব আর ভূমিভাগের বা প্রকৃত দূরত্বের যে অনুপাত, সেটাই হলো স্কেল। বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝায়? আমরা জানি পৃথিবীর গড় উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু বর্তমানে নানান কারণে পৃথিবীর গড় উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন। আর্থ ডে কবে পালন করা হয়? 22শে এপ্রিল। ভেরি গুড। কোন যন্ত্র দিয়ে শব্দের তীব্রতা মাপা হয়? যন্ত্র জানতে চেয়েছে, শব্দের তীব্রতা, যন্ত্র নাম হলে ডেসিবেল মিটার। আর শব্দ দূষণের মাত্রা বা শব্দ দূষণের এককটা কি? শব্দের মাত্রা বা একক ডেসিবেল, তাই তো? বেশ। ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী গন্ড। জারোয়ারা কোথায় বসবাস করে? আন্দামানে। আর চেঞ্চুরা, চেঞ্চু জনজাতি বসবাস করে অন্ধ্রপ্রদেশে। কিন্নর জনজাতি বসবাস করে হিমাচল প্রদেশে। নীলগিরিতে বসবাস করে টোডা জনজাতি। পশ্চিমবঙ্গে আছে সাঁওতাল জনজাতি, তাই তো? পারবে। ধ্রুবতারা কোন আকাশে দেখতে পাই? ধ্রুবতারা উত্তর আকাশে দেখা যায়। পাহাড়ের ঢালু জমিতে কোন ফসলের চাষ ভালো হয়? চা, কফির চাষ ভালো হয়ে থাকে। বেশ। সবুজ বিপ্লব কোন ফসলের সঙ্গে যুক্ত? গম চাষের সঙ্গে যুক্ত। ছৌ নাচ কোথায় দেখতে পাই? ছৌ নাচ পুরুলিয়াতে, তাই তো? বেশ। মালায়ালাম ভাষায় কোন রাজ্যের লোক কথা বলে? কেরালা। পাঞ্জাবি ভাষায় পাঞ্জাবের লোক, মারাঠি ভাষায় মহারাষ্ট্রের লোক, গুজরাটি ভাষায় গুজরাটের লোক, বাংলা ভাষায় পশ্চিমবঙ্গ আর ত্রিপুরার লোক, তাই তো? অসমিয়া ভাষায় আসামের লোক, উড়িয়া ভাষায় উড়িষ্যার লোক। ক্লিয়ার হলো? জৈনদের একটা প্রধান উৎসব মহাবীর জয়ন্তী, বোঝা গেল? যেদিন ভগবান মহাবীর জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটাতে মহাবীর জয়ন্তী পালন করা হয়ে থাকে। ক্লিয়ার হলো? বেশ। এবার দেখবো সত্য মিথ্যা সংক্রান্ত কিছু কোশ্চেন। ঔষধি গাছকে ভেষজ উদ্ভিদ বলা হয়, সত্য। কুইনাইন পেয়ে থাকি সিংকোনা গাছ থেকে, সত্য। মাংপুতে সিংকোনার চাষ করা হয়, পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের মাংপুতে সিংকোনার চাষ করা হয়ে থাকে, তাই তো? বেশ। কালো মাটিতে তুলোর চাষ ভালো হয়, সত্য। আচ্ছা, বেশ। তারপরে হচ্ছে তোমার বেলে মাটিতে, বা যে মাটি জল ধারণ ক্ষমতা সাধারণভাবে কম, সেই মাটিতে ধানের চাষ ভালো হয়, সত্য। ধানের চাষ যে মাটিতে, জল ধারণ ক্ষমতা যে মাটির কম, সেখানে ধানের চাষ ভালো হবে? মিথ্যা। একটু ভেবে চিনতে বলো। আচ্ছা, বেশ। ব্যাসল্ট শিলা থেকে কোন মাটির সৃষ্টি হবে? ব্যাসল্ট শিলা থেকে কালো মাটির সৃষ্টি হবে। বেলে পাথর থেকে কোন মাটির সৃষ্টি হবে? বেলে মাটি বা বালি মাটির সৃষ্টি হবে। কাদা পাথর থেকে কাদা মাটি বা পলি মাটির সৃষ্টি হবে, বোঝা গেল?
ভারতের কৃষিকাজ কার উপর নির্ভর? মূলত কার উপর নির্ভর? ভারতের কৃষি ব্যবস্থা মূলত মৌসুমী জলবায়ুর উপর নির্ভর। আচ্ছা, মানচিত্রে আমরা জলভাগকে কোন রং দিয়ে দেখাই? মানচিত্রে কি কি বৈশিষ্ট্য আমরা জানি? মানচিত্রে রঙের ব্যবহার হবে, মানচিত্রে চিহ্ন প্রতীকের ব্যবহার হবে, মানচিত্রে একটা নির্দিষ্ট দিক নির্দেশ করে দেওয়া থাকবে, মানচিত্র সাধারণত একটা নির্দিষ্ট স্কেলে আঁকা হয়, মানচিত্রে একটা বিষয়বস্তু থাকবে। লিখতে পারবে এগুলো তোমরা। আদিবাসী কারা? যে আদিম জনগোষ্ঠীগুলো প্রাচীনকাল থেকেই জঙ্গলে বসবাস করে আসছে আর খাদ্য বাসস্থান প্রকৃতির উপর নির্ভর, তাই তো? জঙ্গলের উপরেই নির্ভর, তারাই হচ্ছে আদিবাসী। বেশ। ধাপ চাষ কি? পাহাড়ি অঞ্চলের ধস রোধ করার জন্য কি করা হয়ে থাকে? ধাপ কেটে কেটে কৃষিকাজ করা হয়ে থাকে, তাই তো? এটাই হচ্ছে ধাপ চাষ। অ্যাসিড বৃষ্টি, কোনো কোনো গ্যাস জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে অ্যাসিডে পরিণত হয়, যেমন কার্বন ডাইঅক্সাইড জলীয় সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিডে পরিণত হলো, তাই তো? সালফার ডাইঅক্সাইড সালফিক অ্যাসিডে পরিণত হবে, নাইট্রোজেন অক্সাইড নাইট্রিক অ্যাসিডে পরিণত হবে, তারপর সেগুলো বৃষ্টি জলের সাথে ঝরে পড়বে। একে বলা হয় থাকে অ্যাসিড বৃষ্টি। শব্দ দূষণের কারণ বলো। যেখান থেকে জোরে জোরে শব্দের সৃষ্টি হবে সেখানটাই শব্দ দূষণ হবে। জোরে জোরে শব্দ কোথায় হয়? বক্সের শব্দ, সাউন্ড সিস্টেমের শব্দ, তাই তো? ডিজে বাজে, তার শব্দ। নেতারা ভাষণ দেয় মাইকে, তার শব্দ, তাই তো? প্লেন চললে জোরে শব্দ হয়, হয় কি না? গাড়ির হর্ন বাজলে জোরে শব্দ হয়। এই পূজা বা উৎসব অনুষ্ঠানে ফটকা ফাটলে শব্দের সৃষ্টি হয়। প্লেন চললে শব্দের দূষণ হয়। ট্রেন চললে ট্রেনেরও তো আওয়াজ অনেক দূর থেকে পাওয়া যায়। রাতের বেলা ট্রেনের আওয়াজ পাও তোমরা তোমাদের গ্রাম থেকে? তাহলে কত দূর থেকে আওয়াজটা আসছে বলো তো? তাহলে শব্দ দূষণ ঘটবে, এখান থেকে শব্দ দূষণ ঘটবে। বোঝা গেল? সবুজ বিপ্লব কি বলো? বলো। 60-এর দশকের শেষ ভাগে কৃষিক্ষেত্রে যে আমূল পরিবর্তন ঘটেছিল, কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছিলাম, যার ফলে কৃষিক্ষেত্রে আমূল একটা পরিবর্তন ঘটেছিল। কি কি গ্রহণ করেছিলাম সিদ্ধান্ত? কি কি সিদ্ধান্ত নিয়েছিলাম? উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, জলসেচ ব্যবস্থার বিকাশ, তাই তো? কৃষি ঋণ প্রদান, ভূমি সংস্কার, এগুলো তো করেছিলাম। হ্যাঁ, কৃষি ঋণ প্রদান, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, সারের ব্যবহার, কীটনাশকের ব্যবহার। বোঝা গেল? গবেষণা কেন্দ্র তৈরি করা, এর ফলে কৃষি উৎপাদন খুব বেড়ে গিয়েছিল। এই ঘটনাকে বলা হয় সবুজ বিপ্লব। মূলত গমের চাষ বেশি বেড়েছিল, পাঞ্জাব আর হরিয়ানা সব থেকে বেশি সুবিধা পেয়েছিল। ক্লিয়ার হয়েছে? কার নেতৃত্বে করেছিলাম আমরা সবুজ বিপ্লব? কে ছিল মূল ব্যক্তিটাকে? ডক্টর স্বামীনাথন। বোঝা গেল? ভারতের ক্ষেত্রে ডক্টর স্বামীনাথন হচ্ছে সবুজ বিপ্লবের জনক। আর পৃথিবীর ক্ষেত্রেও কোশ্চেন অনেক সময় আসে, তখন হয়ে যাবে মেক্সিকোতে নরম্যান। তার নেতৃত্বে মেক্সিকোতে গম চাষের ক্ষেত্রে এরকম একটা পরিবর্তন আমরা দেখেছিলাম। মেক্সিকো বলে একটা, নরম্যান লোকটার নাম হচ্ছে নরম্যান, দেশটার নাম হচ্ছে মেক্সিকো। সেখানেও গম চাষের ক্ষেত্রে এরকম একটা পরিবর্তন আমরা লক্ষ্য করেছিলাম। ক্লিয়ার হলো? এটাই হচ্ছে সবুজ বিপ্লব। ভারতের কৃষির বৈশিষ্ট্য অনেকবার ধরে করানো হয়েছে। মাথাপিছু জমির পরিমাণ কম, মূলত জীবিকা সত্তাভিত্তিক কৃষি ব্যবস্থা প্রচলিত হয়ে থাকে। পশু শক্তি শ্রমশক্তির ব্যবহার বেশি হয়ে থাকে, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার কম হয়ে থাকে, অনিয়ন্ত্রিত সার কীটনাশকের ব্যবহার হয়ে থাকে। বোঝা গেল? বোঝা গেল? হেক্টর প্রতি উৎপাদন কম, এগুলো সব করানো হয়েছে। তো এগুলোই ভারতীয় কৃষির বৈশিষ্ট্য। তারপরে কোশ্চেন এখানে বায়ু দূষণের কারণ। যেখান থেকে ধোঁয়া আসবে সেটাই বায়ু দূষণের কারণ হবে। কোথা থেকে ধোঁয়া আসে? ঘরে রান্নার ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, ঘরে রান্নার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া আসবে। যুদ্ধ হলে যে বোমা বিস্ফোরণ হয় তার ধোঁয়া, আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত ঘটলে তার ধোঁয়া, বনে আগুন লাগলে দাবানলের সৃষ্টি হয় তার ধোঁয়া। যেখান থেকে ধোঁয়া আসবে সেটাই বায়ু দূষণ ঘটাবে। এগুলো লিখে দেবে গুছিয়ে সুন্দর করে। পূর্ব উপকূল আর পশ্চিম উপকূলের পার্থক্য। ভারতের পূর্ব আর পশ্চিম উপকূলের পার্থক্য লিখতে পারবে। পূর্ব উপকূল খুব চওড়া আর পশ্চিম উপকূল একটু সংকীর্ণ। বোঝা গেল? পশ্চিম উপকূল হচ্ছে একটা উত্থিত উপকূল, আর পূর্ব উপকূল হচ্ছে একটা ক্ষয় আর সঞ্চয়, দুটো কারণের ফলেই সৃষ্টি হয়েছে। ক্ষয় আর সঞ্চয় দুটোই একসাথে ঘটেছে, দিয়ে সৃষ্টি হয়েছে। পূর্ব উপকূলে জনবসতি অনেক বেশি, অর্থনৈতিক কার্যকলাপ অনেক বেশি, সুযোগ সুবিধা অনেক বেশি, এই সমস্ত সুবিধা পাওয়া গেছে। কিন্তু পশ্চিম উপকূলে এই সমস্ত সুযোগ সুবিধা একটুখানি কম, ফলে জনবসতিও কম। কিন্তু বন্দর অনেকগুলো গড়ে উঠেছে পশ্চিম উপকূলে। পূর্ব উপকূলে বন্দর সংখ্যা কম, কারণ পূর্ব উপকূল ভগ্ন নয়, কিন্তু পশ্চিম উপকূল ভগ্ন। বোঝা গেল? আচ্ছা, পরের কোশ্চেন এখানে উত্তর আর দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লিখতে পারবে তোমরা। উত্তর ভারতের নদ নদীগুলো অনেক বড় বড়, দক্ষিণ ভারতের নদীগুলো একটু ছোট দৈর্ঘ্যে। উত্তর ভারতের নদীগুলোতে সারা বছর জল থাকে, দক্ষিণ ভারতের নদীগুলোতে
বর্ষাকাল ছাড়া অন্যান্য সময় জলের পরিমাণ কমে যায়। আর জল উৎপাদনের সুযোগ সুবিধা বেশি থাকলেও উত্তর ভারতের নদীগুলোতে কিন্তু কম জলবিদ্যুৎ উৎপাদিত হয়। দক্ষিণ ভারতের নদীগুলো থেকে প্রচুর জলবিদ্যুৎ উৎপাদিত হয়। বোঝা গেল? মালভূমি অঞ্চলের মধ্যে প্রবাহিত তো, ফলে ঢাল বেশি থাকে, ফলে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য দক্ষিণ ভারতের নদীগুলো খুবই উপযুক্ত। এগুলো তোমরা লিখতে পারবে। উত্তর ভারত থেকে যে নদীগুলো বয়ে আসছে তার মোহনায় বড় বড় বদ্বীপের সৃষ্টি হয়েছে। ঠিক আছে? দক্ষিণ ভারতের যে নদীগুলো আছে যেগুলো পূর্ব দিকে প্রবাহিত হয়েছে তার মোহনায় তবু তো মোটামুটি বদ্বীপ আছে, যেগুলো পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে তাতে কিন্তু বদ্বীপ নেই। এগুলো লিখতে পারবে। চলো ভূগোল কোশ্চেন মোটামুটি পরীক্ষার দৃষ্টিকোণ থেকে যা যা আসা উচিত আলোচনা করে দিলাম। তোমরা রেডি করে নিও তোমাদের কোশ্চেন, আর বিশেষ কিছু আমি বলছি না। কারো যদি কিছু আরও জিজ্ঞাসা করার থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। ক্লাসগুলো থাকবে ইউটিউবে, তোমরা দেখে নিও, পেয়ে যাবে। যদি কোথাও কোনো সমস্যা থাকে একবার দেখে নিও। পুরো কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিলাম, শেষ করলাম ক্লাসটা। কেউ জিজ্ঞাসা করবে কি কেউ কিছু? শেষ করি ক্লাসটা? ঠিক আছে, চলো।